আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলছে অনার্স তৃতীয় বর্ষের পেইড কোর্সের ক্লাস। তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব কোর্সের আমরা তৃতীয় চ্যাপ্টারে আছি, গসের সূত্র। অনেকেই ভর্তি হয়েছে, আর তোমাদের বলবো যারা কোর্সে আছো একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার দিলে ভালো হয়। অনেকেই জানে না আসলে ব্র্যান্ডিংটা ওভাবে করা হয়ে ওঠে না। হ্যাঁ, সারাদিন দেখা যায় যে পেজে বা ফেসবুক ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস এটা সেটা দিতে হয়, আসলে ওরকম সময় হয় না, যেহেতু তোমাদেরই স্যার একটা কলেজে আছি। তোমরা যে কলেজে আছো সেরকমই একটা কলেজে কর্মরত আছি, অন্য জেলায় বা অন্য বিভাগে। যাই হোক, আমরা গসের সূত্র যে চ্যাপ্টারটা রয়েছে সেটি ছোট্ট একটা চ্যাপ্টার, মোটামুটি অনেক কিছুই করে ফেলেছি। তার আগে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যে ক্লাসে আছো অবশ্যই একটু কমেন্টস করবে সব ঠিক আছে কিনা। আশা করি সব ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি। শুরু করবো গসের সূত্রের যে একটা প্রতিপাদন লাগে সেটা। এরপর আমরা বিভবের চ্যাপ্টার করব, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব। মোটামুটি আমরা ফার্স্ট ইন কোর্সের আগে আমার যেটা মনে হয় যে আমরা ফার্স্ট ইন কোর্সের আগে অবশ্যই এই কোর্সে যেমন চ্যাপ্টারের সংখ্যা একটু বেশি, টপিকস তেমন বেশি নাই, চ্যাপ্টারের সংখ্যা একটু এই কোর্সে বেশি, যেমন 14টি চ্যাপ্টার দেখা যায়। আমরা অবশ্যই 7টি চ্যাপ্টার বা 6টি চ্যাপ্টার অবশ্যই শেষ করবো ফার্স্ট ইন কোর্স আগে। এত বেশি কিন্তু অন্যান্য কলেজে শেষ হয় না। ওকে, তো আজকে আমরা ওয়ালাইকুম আসসালাম ঋতু, ভালো আছো? আশা করি ভালোই আছো তোমরা। ওকে, তো আসলে তোমরা ফার্স্ট ইয়ারে আমার কাছে অফলাইনেই ছিলে, এখন আসলে আর অফলাইনে পড়ানো হয় না, অনার্স আর কি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামটা তো জানি না, আরবিতে তোমার নাম লেখা আছে, আহ, তোমার নামটা বলতে পারলাম না। যাই হোক, আশা করি ভালো আছো। তো যেটা বলছিলাম যে কোর্সে যা পড়ানো হবে সেটা সুন্দর করে একটু নোট করো। প্রত্যেকটা দিন ক্লাসগুলো ছোট ছোট করে নেওয়া হয়। এমন অনেকে বলে যে বলতে পারে হয়তো যে স্যার হয়তো বা লং ক্লাস নিতে পারে না, তা না, আসলে সময় হয় না। এই যে অফলাইনে পড়ানো শেষ হলো, ওই সময় ক্লাসটা নিয়ে নেই, কারণ যেহেতু অফলাইনের রুমে আর কি স্মার্ট বোর্ডের সেট আপটা রয়েছে, এই জন্য সময়টা এখন এই যে 6টা 7টা এর মধ্যে ক্লাসটা নেওয়া যাবে আর কি। পরবর্তীতে আর কি এই রুমে এসে আবার ক্লাস নেওয়ার মতো অবস্থা হয় না। যাই হোক, আজকে গসের সূত্রের ইম্পর্টেন্ট একটা প্রমাণ আমরা পড়বো। গসের সূত্র দিয়ে তড়িৎ প্রাবল্য বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। সূত্র এবং সূত্রের প্রয়োগ, চারটার নাম কি? গসের সূত্র ও প্রয়োগ। গসের সূত্র ও প্রয়োগ। আচ্ছা, প্রয়োগ। তো প্রয়োগ বলতে মানে কি, যে গসের সূত্রটা ব্যবহার করে আমরা কি করব? গসের সূত্রে কিন্তু তড়িৎ প্রাবল্য থাকে, তো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো। আমরা কি করব? তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। ঠিক আছে। এখন কি আকৃতির বস্তু? দুটো প্রশ্ন আছে, দেখো তোমাদের কিন্তু প্রশ্ন অনেকে বলে ক্রিয়েটিভ করে আসে। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েটিভ প্রশ্ন। আসলে ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ ওই ক্রিয়েটিভ না, একটা গল্প দিয়ে দিল, দৃশ্য গল্প দিল, এরকম না রে বাবা। যেমন একটা সোজা তার, এই সোজা তার আমি একটু বলি, আমার কাছে একটা তার আছে। আচ্ছা, এই তার, হ্যাঁ, এই তার চার্জ, এই সোজা তার মানে কি এইটুকুই না, অসীম দৈর্ঘ্যের তার হতে পারে। এখন সোজা তারের চারপাশের একটা জায়গা, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, কিংবা কারেন্ট যাচ্ছে না, সরি, এটা চার্জিত আছে। কি আছে? চার্জিত আছে। তাহলে চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়েছে। তাহলে সোজা তারের জন্য চারপাশে যে তড়িৎ ক্ষেত্র, আর এই তারটা যদি অসীম দৈর্ঘ্যের হয়, যদি প্রশ্ন তুমি পড়ে যাও যে সোজা তারের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো এর চারপাশের বিন্দুতে, চারপাশের যে কোনো বিন্দুতে, তাহলে একটা উত্তর। আর অসীম দৈর্ঘ্যের জন্য তার একটা উত্তর না। সোজা তার যদি অসীম দৈর্ঘ্য বা হয় বা সসীম দৈর্ঘ্য হয়, সেটার ক্ষেত্রে কিন্তু একই রকম হতে পারে। আবার যদি বলতে পারি একটা চোঙ, সুষমভাবে চার্জিত একটা লম্বা চোঙ। আচ্ছা, এই তারটাকে জুম করে কল্পনা করো তো, এটা একটা চোঙ, একটা পাইপ কল্পনা করা যেতে পারে বলতো। তারটা যদি জুম হয়ে যায়, অনেক মোটা হয়ে যাচ্ছে, তাহলে সোজা তার, অসীম দৈর্ঘ্যের সোজা তার এবং চোঙ যদি চার্জিত হয়, তার আশেপাশের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান একই হবে। তিনটা ক্ষেত্র আমি বললাম, তাহলে প্রশ্ন যদি তিনবার তিনটা দিয়ে আসে, তার মানে কি, তুমি যে বাজার থেকে লোকাল সাজেশন কেনো, সাজেশনে যদি লম্বা চোঙ থাকে তুমি চোঙ পারবা, হয়তোবা তুমি সোজা তার পারবে না। সুতরাং আমি জাস্ট একটু লাইব্রেরিতে কিছু বই কিনতে গেলাম ছাত্রদের গিফট দেওয়ার জন্য। যাই হোক, দেখলাম সাজেশন আসছে কিনা ফার্স্ট ইয়ারে সবাই খুঁজতেছে। আরে ভাই, সাজেশন দিয়ে কি করবা? 300 350 400 টাকা সাজেশন কেনার কি দরকার, কি আছে? মূল বই পড়ো। হ্যাঁ, কবির পাবলিকেশন বা ইউনিভার্সাল পাবলিকেশন বা এবি পাবলিকেশন, মূল বই পড়বে বাবা।
মুই বল করলে তো হয়ে সাজেশন মানে কি? সাজেশন তুমি নিজে পারবা না বলো, তুমি কি চাও? বোর্ডে 4বার যেটা আসে সেটাই তো পড়বা, আর লাভ নাই, এরকম করে হবে না। ওকে, তো তাহলে আমি কি বলবো? একটা প্রশ্নতে 3টা উত্তর হচ্ছে, হ্যাঁ, কি বলবো? সুষমভাবে চার্জিত চার্জিত লম্বা চোঙ বা তার বা অসীম দৈর্ঘ্যের তার, অসীম দৈর্ঘ্যের তারের প্রশ্ন দেওয়া, তারের সন্নিকটে কোন তারের সন্নিকটে প্রশ্নটা লিখছি, তড়িৎ প্রবাহ কোনো বিন্দুতে সেকেন্ডারি কোর্সগুলোর প্রশ্নে আরো বাংলা কম লিখতে হয়, বিশ্বাস করো। হ্যাঁ, প্রমাণ, তুমি যদি 7টা লাইনে করতে পারো ফুল মার্ক পাবা কিন্তু। ওকে, দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা। আর আমাদের পড়াশোনার সম্বন্ধে যত প্রবলেম হয়, তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, এই গ্রুপেও তোমরা কিন্তু, ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা পোস্ট করতে পারো, পোস্ট করবা। আর এখন থেকে তোমরা একটু প্লিজ নোট করা শুরু করো এবং নিজেদের মধ্যে একটু শেয়ার, মানে শেয়ার করো আর কি। হ্যাঁ, নোট করে সুন্দর করে একটু বই সাথে রাখো, যে কোনো একটা পাবলিকেশন সাথে রাখো, কবি পাবলিকেশন রাখতে পারো। তো সাথে রেখে সেই নোট করো, আর নোট করে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও বা ফেসবুক গ্রুপে পোস্ট করো, সবাই দেখুক, একটু লিখে লিখে লিখে। এটা তো এমন না যে একজন রেজাল্ট ভালো করলে একজন খারাপ করবে, এমন তো না, তাই না? এখানে বিভিন্ন জায়গার ছেলেপেলে যুক্ত আছে। একটু নোট করো, আমি চাইবো যে একটু নোট করে কেউ একজন, ধরো এই প্রশ্নটাই, হ্যাঁ, এই চ্যাপ্টার ওয়াইজ নোট করে দেবো, নোট করে একটু তোমরা সেগুলো কি করবা, আহ, করার চেষ্টা করো, মানে শেয়ার করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি এই যে একটা তার অঙ্কন করলাম বা চোঙ অঙ্কন করলাম। ওকে, হ্যাঁ, এটা সুষমভাবে চার্জিত প্লাস, এটাই চোঙ, এটাই তার, হ্যাঁ, প্লাস। এখন এইটার চারপাশে চারপাশে কি করতে হবে? একটা গাউসীয় তল ধরতে হবে। গসের সূত্র পড়তেছো, গাউসীয় তল ধরবা না? তল ধরতে হবে। তাহলে এই তারটা উপরের দিকে লম্বা হতে পারে, তাহলে আমি এরকম একটা তল কল্পনা করলাম, এই একটা তল কল্পনা করলাম। উপরের দিকে লম্বা হতে পারে, নিচের দিকেও লম্বা হতে পারে, হ্যাঁ, উপরের দিকেও লম্বা হতে পারে, নিচের দিকেও লম্বা হতে পারে, একই ধরনের গোলাকার তল কল্পনা করলাম। এবং তারটা মোটাও হতে পারে, তাহলে এইরকম হচ্ছে গাউসীয় তল। এই সাদা কালারটা হচ্ছে আমি গাউসীয় তল, আমি এগুলো হলুদ করে দিলাম। যে হলুদ কালারটা হচ্ছে মাঝের যেটা পাইপের মতো মনে হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের লম্বা তার, অসীম দৈর্ঘ্যের তার অথবা চোঙ, চার্জিত আছে। এবং তার চারপাশে গাউসীয় তল কল্পনা করলাম। উপরে মানে তার লম্বা হলে উপরের দিকে একটা তল, নিচের দিকে লম্বা হতে পারে এটা একটা তল, এবং মোটা হতে পারে এটা একটা তল, চারদিকে একটা তল হয়ে গেল, মানে ওই জিনিসটারই আর একটা জুম রূপ পাশে আমরা স্থাপন করলাম। ঠিক আছে, আমি একটু সবাইকে ক্লাসে মেনশন করি। তো লাইভ ক্লাস দেখো, ভালো লাগবে। আর আমার মনে হয় লাইভ ক্লাস না দেখে যদি ক্লাসগুলো পরেও দেখো তাও ভালো লাগবে, কারণ আমি ওইভাবেই কথাগুলো বলি যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে। আমি জানি তোমাদের কোথায় প্রশ্ন থাকতে পারে, কোথায় প্রশ্ন থাকতে পারে, সেইভাবেই কিন্তু আমি মোটামুটি ক্লাস নেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে এখন একটু বলবো যে কোথায় কি, এই তলের উপরে, এই তলের 3টা তল আমি নিয়েছি, কিরকম? উপরে, নিচে আর সাইডে, চারপাশে। উপরে, নিচে আর সাইডের চারপাশের এই গোলাকার যে রাউন্ড, এটাকে আমরা একটাই তল ধরলাম। ওকে, এটা ডাইন বাম বলতে কিছু না, এই গোলাকার তলটা একটাই। ওকে, তাহলে এই জায়গার ক্ষুদ্র একটা অংশ আমি নিলাম BS1, এই জায়গার ক্ষুদ্র একটা অংশ নিলাম এই তলের BS2, আর এই চারপাশের যে বের চারপাশে যা আছে, হ্যাঁ, এই চারপাশের অংশে ক্ষুদ্র একটা অংশ নিলাম এই জায়গায় BS3। এখানে নিচ্ছ মানে এখানে নিচ্ছ, এক কথা, একই কথা। তো এই চারপাশে একটা জায়গা নিলেই হচ্ছে। এখন প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র কিভাবে বের হয়? প্লাস চার্জ থেকে বাইরের দিকে, প্লাস চার্জ থেকে বাইরের দিকে, এইদিকে হুম, প্লাস চার্জ থেকে বাইরের দিকে, প্লাস চার্জ থেকে বাইরের দিকে, সব দিকেই, মানে এই থাকাতে এই দিক, এই দিক, এই দিক, এই দিক, সব বাইরের দিকে। আমরা একটা ডিরেকশনে কাজ করছি, হ্যাঁ, না বোঝানোর জন্য, মান নির্ণয়ের জন্য। ঠিক আছে, না কারো কোনো কমেন্টস নেই? তাহলে একটু দেখি
এই DS1টা কোন দিকে গতিশীল? এই তার যদি বড় হয় এটা উপরের দিকে গতিশীল, এদিকে DS1 এর গতি। DS2 এর গতি নিচের দিকে, মানে দিক, দিক। তার যদি লম্বা হয় এই তামার তারটা উপর দিক চলে যাবে, তাই না? তার মানে তারের DS অক্ষুদ্র অংশটা উপর দিকে, মানে এস মানে তল ক্ষেত্রফল, ওইটুকুর অংশের ক্ষেত্রফল উপরের দিকে গতিশীল, নিচের দিকে গতিশীল, মানে দিক হতে পারে। আর এই যে মোটা মোটা যদি হয়ে যায় তাহলে কোন দিকে? এই তলটা ডান দিকে, তাই না? এই যে ডান বাম দিকে। তো এই DS3 এটা কোন দিকে? এই দিকে। তাহলে এটার দিক হচ্ছে DS1, এটা DS2, এটা DS3। দেখো এই জিনিসটা একটু বাংলাতে যদি বর্ণনা করতে পারো হবে, না চিত্র দিয়ে হবে। বাংলাতে বর্ণনা করা যথেষ্ট যে উপরের তলের 1 নং তলের ক্ষুদ্র একটা অংশ DS তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত, মানে উপর নিচ বলবা না, লম্ব বলবা। এটা কিভাবে অবস্থিত? তড়িৎ ক্ষেত্র প্লাস চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো এদিকে অঙ্কন করবা করো, কিন্তু এদিকে অঙ্কন, দুই দিকে অঙ্কন করে লাভ নেই, একই কথা। হুম, একই কথা। তাহলে এটা দরকার নেই। ওকে, তাহলে প্লাস DS1 মানে 1 নং তল, 1 2 3, এই 3 মানে পুরোটাই, এটা 3। তাহলে 1 নং তলের DS অংশটা এর সাথে কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? 90 ডিগ্রি। 2 নং এরটাও 90 ডিগ্রিতে। আর 3 নং এর DS 3 নং তলের ক্ষুদ্র একটা অংশ বা 3 নং তল তড়িৎ ক্ষেত্রের সাথে কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রিতে আছে। ওকে, তাহলে মোট তড়িৎ ক্ষেত্রের বা আমরা যে গসের সূত্র প্রয়োগ করবো আর কি, তাহলে কি হচ্ছে? তাহলে 1 নং তলে যদি গসের জন্য 1 নং তলের জন্য আর কি বাবা, সরি হ্যাঁ, 1 নং তলের জন্য যদি আমরা বলি, ওকে, মশা মাছির উপদ্রব, টাচ করলেই সেন্সিটিভ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। তো 1 নং এর জন্য, 1 নং তলের জন্য গসের সূত্র প্রয়োগ করে পাই। গসের সূত্র এপসাইলন নট ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ইন্টিগ্রেশন সরি কত হচ্ছে দেখি, এপসাইলন নট, আমি নিচে নিচে লিখি, নট ইন্টিগ্রেশন ই ডিএস কস কত ডিগ্রি রে বাবা? 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে 1 নং তলের যদি আমরা গসের সূত্র প্রয়োগ করতে যাই তাহলে সেখানে এপসাইলন নট ই ডট ডিএস কত আসছে? 0। 2 নং এ যদি চিন্তা করি একই রকম, 2 নং এও একই রকম, ডিএস আর ই এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 1 নং এবং 2 নং তলে, হ্যাঁ 1 নং এবং 2 নং তলে আমাদের গাউসের সূত্র প্রয়োগ করলে কি পাচ্ছি? 0। 3 নং তলের জন্য কত হবে? তাহলে তুমি কিন্তু এটা লিখবা 3 নং এর জন্য। 3 নং তলের জন্য কত হচ্ছে? এটা কত হবে? এটা 0 না লিখে কি লিখবা? কস কি ডিগ্রি? কত ডিগ্রি? 0 ডিগ্রি সমান সমান, আচ্ছা নিচে আমি সমান সমান দিচ্ছি, এদিকে মুছে দিচ্ছি, নট ই ডিএস। তাহলে এটা তো চার্জিত, তাই না? এই তলটা তো মানে এই পাইপটা তো বা এই নলটা তো বা চোঙটা তো চার্জিত, প্লাস কিউ চার্জে চার্জিত, এই তো প্লাস কিউ। তাহলে মোট কত হচ্ছে? মোট সেটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে অতএব 1 ও 2 নং তল যদি এভাবে লিখতে পারি আমরা, ইন্টিগ্রেশন, তাহলে মোট কত হচ্ছে? ই ডিএস সমান সমান কিউ। এই তো, কিউটা কত? কিউটা এখানে ধরে নিতে হবে। কিরকম ধরে নিতে হবে? এটা কি ধরনের তার? দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য কি, এটা কি দৈর্ঘ্য বরাবর তার, মানে তোমার লম্বা তার। লম্বা তার মানে কি? এর চার্জ আছে দৈর্ঘ্য বরাবর। কি বরাবর আছে? দৈর্ঘ্য বরাবর। যদি আয়তনের বিষয় থাকে তখন আয়তন বরাবর চার্জের বন্টন, দৈর্ঘ্য থাকলে দৈর্ঘ্য বরাবর চার্জের বন্টন, এবং ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফল বরাবর চার্জের বন্টন। তাহলে এই যে কিউ, এই কিউটা কেমন হবে? এটা 1 নং দিয়ে রাখলাম। ওকে, আবার তুমি আগেও লিখতে পারতা, শুরুতেও লেখা যাবে, পরেও লেখা যাবে। মনে করি তারের দৈর্ঘ্য এল, মনে করি তারের দৈর্ঘ্য সমান সমান এল, মানে অসীম দৈর্ঘ্যের থেকে ক্ষুদ্র একটা অংশ নিলা এল, অসীম চোঙ থেকে বা চোঙ থেকে ক্ষুদ্র একটা এল। অতএব এখন কি হতে পারে? এই তার তো অনেক দীর্ঘ, তাই না? তারের একক দৈর্ঘ্যে চার্জ নিতে হবে। হ্যাঁ, আবার মনে করি
একক দৈর্ঘ্যে চার্জ, মনে করেন উপরে আছে কিন্তু একক দৈর্ঘ্যে চার্জ সমান সমান কিউ। একক দৈর্ঘ্যে চার্জ কি, আমি বললাম যে কিউ না, একক দৈর্ঘ্যে চার্জকে বললাম ল্যামডা। দৈর্ঘ্য বরাবর চার্জের বন্টনকে আমরা কি বললাম, চার্জ তো ফুল চার্জ কত, কিউ চার্জ। তাহলে একক দৈর্ঘ্যে মানে এই তারের 1 মিটার দৈর্ঘ্যে চার্জ কতটুকু আছে, ল্যামডা পরিমাণ। কারণ দৈর্ঘ্য বরাবর চার্জের বন্টনকে বলে হচ্ছে ল্যামডা। কি বলে, দৈর্ঘ্য বরাবর চার্জের বন্টনকে ল্যামডা বলে। অতএব একক দৈর্ঘ্যে চার্জ যদি ল্যামডা হয়, পুরো দৈর্ঘ্য অসীম যদি হয়, অসীম মানে কি, সসীম তো অবশ্যই দৈর্ঘ্য আছে, অসীম তার বলতে কিছু নাই। তাহলে এল দৈর্ঘ্যে ঐকিক চার্জ কত, এল ল্যামডা। 1 মিটার দৈর্ঘ্যে ল্যামডা, এল মিটার দৈর্ঘ্যে ল্যামডা এল। তাহলে এল মিটার দৈর্ঘ্যে পুরো তারে দৈর্ঘ্যে চার্জ কতটুকু আছে, ল্যামডা এল। তার মানে কিউ মানে কি, ল্যামডা এল। হ্যাঁ, তার মানে এই মানটা আমাদের কি, চার্জ। শুধু কিউ না লিখে কিউ লিখলাম, ঠিক আছে, কিউ এর মধ্যে আমি কি নিয়ে আসলাম, দৈর্ঘ্য নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম, দৈর্ঘ্য নিয়ে আসলাম। যে যদি বলে 1 মিটার দৈর্ঘ্যে চার্জ আছে 10 কুলম্ব, কি বললাম, 1 মিটার দৈর্ঘ্যে চার্জ আছে 10 কুলম্ব, তাহলে 100 কিলোমিটার তারে কত আছে, তাহলে 100 কিলোমিটার গুণন 10 কুলম্ব, এরকম একটা বিষয়। ওকে, একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা ধরে নিলাম, আর অতএব এল দৈর্ঘ্যে চার্জ বললাম ল্যামডা এল। অতএব 1 নং হতে পাই। হ্যাঁ, ল্যামডা এল হলো, আচ্ছা ল্যামডা এল হলো, এটাকে বললাম কিউ, এটাকে বললাম কি, কিউ। অতএব 1 নং এ এই মান বসিয়ে পাই। এটা তুমি আগেও ধরে নিতে পারো, প্রমাণের মধ্যেও লিখতে পারো। তার মানে এটাকে আমি কি বললাম, এপসিলন নট ই ডিএস ইন্টু কিউ এর বদলে ল্যামডা, মানে মোট চার্জ হবে ল্যামডা গুণন এল। ল্যামডা কি, একক দৈর্ঘ্যের চার্জ। তার মান কি, এই ল্যামডার একক কি, ল্যামডার একক হচ্ছে কুলম পার মিটার, আর এল এর একক কি, মিটার। তো কুলম পার মিটার আর গুণন মিটার, তাহলে কাটাকাটি করে কি হবে, একক কি হবে, কুলম। তার মানে এটা একটা কিউ, এটা কি, কিউ চার্জ। ঠিক আছে, ওকে। এখন পরের লাইনে আসি, এই লাইনের পরের লাইন। আমি এত কিছু তোমার লিখতে হবে না, জাস্ট আচ্ছা এইটা বাইরে চলে আসলো, সামনে থাকবে কি, শুধুমাত্র ডিএস ইকুয়াল টু ল্যামডা এল। কারণ ই নির্দিষ্ট, এস এস এর মান কি, এস। ইন্ডিকেশন ডিএস মানে কি, এস। দেখো ইন্ডিকেশন এতই সোজা বা এতই কঠিন, তাই কি, একদমই সহজ। ইন্ডিকেশন ডিএস মানে এস। এখন কথা হচ্ছে যে এটা কি, এটা কি, এস মানে কি, ক্ষেত্রফল। এস মানে কি, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল, এই পুরো তারের, পুরো ড্রামের বা চোঙের ক্ষেত্রফল। হ্যাঁ, তারটাকে তুমি চোঙ আকারে কল্পনা করতেছো, তাহলে এটার ক্ষেত্রফল কত, 2πr/h। মনে আছে চোঙের ক্ষেত্রফল কি, 2πr/h। 2πr/h, 2πr/h না হলে কত হবে, 2πr/l। মনে করে দেখ, এরকম যদি একটা চোঙ থাকতো, তার যদি উচ্চতা থাকতো, তাহলে তার ক্ষেত্রফল লিখতাম আমরা কি, 2πr/h, চোঙের ক্ষেত্রফল। তারকে কি হিসাবে কল্পনা করা হচ্ছে, চোঙ হিসাবে কল্পনা। চোঙ হলেও তার, তার হলেও চোঙ। 2πr/l, ল্যামডা এল, এই এল এল কাটা, তাহলে ইটাকে বাম পাশে রেখে সব ডান পাশে পার করে দাও, ল্যামডা 2π, হ্যাঁ, এপসাইলন নট আর। এই তো হয়ে গেল তারের বা চোঙের, চার্জিত তারের বা চোঙের চারপাশের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বা তড়িৎ ক্ষেত্রের মান। হ্যাঁ, এটা এইভাবে আসতে পারে। এটা যদি বলে এটা প্রমাণ করো, করে ফেললাম। এখন পরে যদি আসে না এটা না, তুমি প্রমাণ করবা কি রে বাবা, এটা যদি প্রমাণ করো, এটা তো একই জিনিস, তাই না? তোমাকে একবার এটা প্রমাণ করতে দিল, পরের বার আসলো এইটা, পারবা? ওই যদি প্রিপারেশন না থাকে বুঝবাই না কিভাবে আসতেছে। এই দেখো, এটা যে কথা এটা একই কথা, নিচে একটা 2 নিয়েছি এক্সট্রা করে, আর উপরে 2 দিয়ে গুণ করছি। কারণ 1/4πε0 এর মান সবার জানা, কারণ 9 গুণন 10⁹9। তাহলে দেখো এই 2টা পাশে রাখলাম, আর এই 2 দেখে এটা দিলে কিন্তু আগেরটাই হয়ে গেল। তাহলে এটাও আমাদের জানতে হবে, এই লাইনটুকু জানতে হবে। তো বইয়ে হয়তো বা এইটুকু দিয়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তোমার কিন্তু পরেরটুকু জানতে হবে। এই জন্য বলি যে আসলে ডিটেল করতে হবে। দেখো, উপরে একটা 2 দিয়ে গুণ করছি, নিচে একটা 2 দিয়ে গুণ করছি, মানে এর উপরে একটা 2 দিছি, এখানে একটা 2 দিছি, তার হয়ে গেছে 4। তারপরে আলাদা করে দিচ্ছি 1/4πε0 λ/2 λ/r। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন যেটা যাব সেটা হচ্ছে, তাহলে আমরা কিন্তু একই সাথে 3টা প্রশ্ন পড়লাম, 2টা বা 3টা প্রশ্ন পড়লাম। অসীম দৈর্ঘ্যের তার হতে পারে বা চোঙ হতে পারে, যে কোনো একটা হলে কিন্তু অ্যান্সার একই রকম। ক্লাসে যারা আছো অবশ্যই ক্লাসগুলো বোঝা যাচ্ছে। ক্লাস কেমন লাগছে তো একটু রিভিউ চাই, দেখো কেমন লাগতেছে, মানে আমি যেভাবে বোঝাচ্ছি এতে কোনো ঘাটতি আছে কিনা।
তোমরা অবশ্যই প্রশ্ন করবো, আমার মনে হয় কোনো ঘাটতি নেই, কারণ বছরের পর বছর করে আসতে জানি তোমাদের প্রশ্ন কোথায় থাকে, কোন পয়েন্টগুলোতে প্রশ্ন থাকে। তোমাদের কাছে বইও আছে, বইতেও এরকম কিন্তু প্রমাণ ছোটখাটো আকারে কিন্তু দেওয়া আছে, হয়তো আমার মতো করে দেওয়া নেই, কিন্তু বেসিক জিনিসটা একই, তাই না? এরপর আসবে একটি সুষমভাবে চার্জিত শীট থেকে কিছু দূরে তড়িৎ প্রাবল্যের মান। সুষমভাবে চার্জিত গ্যাপ আছে। আচ্ছা, পাতলা শীট, তাই না? এই যে ধরো এটা একটা পাতলা শীট, এটা চার্জিত আছে, তাই না? এই কাছ থেকে আশেপাশে কোনো জায়গায় তড়িৎ প্রবলের মান। তাহলে এর তিনটা অংশ নেব, এক হচ্ছে এর ভেতরে একটা, একটু দূরে একটা, একটা আর এইদিকে একটা, ওই পাশে এই পাশে আর মাঝে একটা। আচ্ছা, এই জিনিসটা যদি বড় হয় তাহলে এই মাঝের গোলটাও বড় হয়ে যাবে, হ্যাঁ, আর আশেপাশের অঞ্চলটা ঠিক ওরকমই থেকে যাবে, তাই না? এখন দেখি এটা প্লাস চার্জে চার্জিত, প্লাস চার্জে চার্জিত, এই পিট ও পিট এই প্লাস চার্জে চার্জিত, ঠিক আছে। তাহলে ক্লাস কেমন লাগছে? নিবেদন তো পেলাম না, কেউ প্রশ্ন করছেও না, কেউ উত্তরও দিচ্ছে না। কারা কারা ক্লাসে আছো, কোন কলেজ থেকে ক্লাসে আছো, মানে একটু জানান দিলে ভালো লাগে। হুম, কারা যারা যারা ক্লাসে আছো। ওকে, তাহলে দেখো S1 S2 S3 এই তিনটা তল তড়িৎ ক্ষেত্রের সাথে কোন দিকে আছে, এটা কিন্তু একটু বড় জরুরি বিষয়। আচ্ছা, এই যে শীট প্লাস চার্জ আছে, এখান থেকে তড়িৎ ক্ষেত্র এদিকে যাবে, মানে এটা প্লাস চার্জ, এর উপরে প্লাস চার্জ আছে, প্লাস চার্জ এখান থেকে বাইরের দিকে চলে যাবে। আর এখান থেকে প্লাস চার্জ কি হবে, প্লাস চার্জ থেকে বড় রেখা বাইরের দিকে চলে যাবে। তাহলে এইদিকে ই, এইদিকেও ই, ঠিক আছে। তাহলে এই পাতটা যদি মোটা হয়, যদি মোটা হয়, তাহলে এই পাতটা বাইরে চলে যাবে, তাহলে এই S3টা বাইরের দিকে যাবে। তাহলে এই S3 ছোট্ট একটা অংশ, S3 ছোট্ট একটা অংশ আমি বললাম BS3, এটা কোন দিকে যাবে, এটা এদিকে যাবে, BS3। এই S1 এর ছোট্ট একটা অংশ কোন দিকে যাবে, চলে যাবে BS1, এদিকে চলে যাচ্ছে। মানে এই পাতটা যদি মোটা হয়ে যায়, এই পাতটা এদিকে চলে যাবে। তো এদিকে চাওয়া মানে কি, তড়িৎ ক্ষেত্র এদিকে যাবে, এই মোটা ত্বকটা ওইদিকে চলে যাবে, মানে এই ত্বকটা ওইদিকে চলে যাবে। এই পৃষ্ঠটা কি হবে যদি মোটা হয়ে যায়, তাহলে এটা এদিকে মোটা হলে মানে DS1, এটা বললাম DS3। তো মোটা হলে DS1টা এদিকে চলে যাবে, আর প্লাস চার্জ যেহেতু এখানে আছে সেটা কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে। তার মানে এই DS1E DS3E পরস্পর কত ডিগ্রিতে আছে, 0 ডিগ্রিতে। আর যদি বড় হয়, মাঝের যে সলিডের যে অংশটা নেই, মাঝের যে একটা অংশ, ওকে, আর যদি বড় মোটা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এটা লম্ব বরাবর যাচ্ছে। কি বরাবর যাচ্ছে, লম্ব বরাবর কিন্তু যাচ্ছে। তার মানে একই বস্তুর মধ্যে মোটাও হচ্ছে আবার বড়ও হচ্ছে, মোটা এবং বড় হওয়া। তাহলে এটা কিভাবে যাচ্ছে, এর ডিএস এর একটা ছোট্ট একটা অংশ, BS2 কিভাবে যাচ্ছে, হ্যাঁ, এটা লম্ব ভাবে যাচ্ছে, কার সাথে, এই যে এই প্লাস চার্জ থেকে যে বড় রেখা বাইরের দিকে যাচ্ছে, এর সাথে কি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রিতে যাচ্ছে বা লম্ব ভাবে যাচ্ছে। ক্লিয়ার? এটা আগে বুঝতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এই যদি বড় হয় বস্তুটা, তাহলে এই পৃষ্ঠ উপর দিক যাচ্ছে, এই পৃষ্ঠ উপর দিক যাচ্ছে মানে DS2, আর
এইটা পুরোটাই প্লাস চার্জ, এখান থেকে লম্বভাবে কিন্তু রেখাগুলো বের হয়। তাহলে DS2 এবং ই এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে একইভাবে অতএব গসের সূত্র অনুযায়ী এপসাইলন নট ইন্টিগ্রেশন একসাথে লিখলাম, তারপরে এটা কি বলবো, ই ডট DS1 প্লাস ই ডট DS2 প্লাস ই ডট DS3 ইকুয়াল টু মোট চার্জ কিউ। মোট চার্জটা কিন্তু আমার বের করতে হবে আবার আগের মতো করে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ক্ষেত্রফল ভিত্তিক। ওকে, দেখি এসএমএস এসেছে, একটু দেখি। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। তার মানে কিউটা এটা কি? চার্জিত শীট। তো এটা হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, এটা চার্জের ডিস্ট্রিবিউশনটা হবে ক্ষেত্রফল বরাবর। যদি লম্বা তার হয় তার চার্জের ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর। আর যদি এরকম চার্জিত শীট হয় তাহলে এর জন্য চার্জের ডিস্ট্রিবিউশন হবে কি বরাবর? হ্যাঁ, চার্জের ডিস্ট্রিবিউশন হবে ক্ষেত্রফল বরাবর। তাহলে একক মনে করি যে একক ক্ষেত্রফলে কি ক্ষেত্রফলে একক ক্ষেত্রফল, এটা প্রথমে লিখে নিতে পারে। ক্ষেত্রফলে চার্জের পরিমাণ সমান সমান কি বলতে পারি আমরা? এটাকে এর আগে একটা ল্যামডা দ্বারা প্রকাশ করেছিলাম, আমরা এটাকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করে। ইন্টারমিডিয়েটে ছিল চার্জ ঘনত্ব বা চার্জ তল মাত্রিক ঘনত্ব। এটা তল মানে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল ভিত্তিক চার্জের ডিস্ট্রিবিউশন। ইন্টারমিডিয়েটে আমি ক্ষেত্রফল ঘনত্ব, দৈর্ঘ্য বরাবর চার্জের ঘনত্ব এবং আয়তন বরাবর চার্জের ঘনত্ব তিনটেই পড়াই, কিন্তু ইন্টার আছে একটা। ইন্টারমিডিয়েট আছে একটা, কিন্তু আমি তিনটেই পড়াই। তাহলে একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ সিগমা। অতএব একক ক্ষেত্রফল ধরলাম। এখন টোটাল ক্ষেত্রফল কত? টোটাল ক্ষেত্রফল বললাম এ। কি বললাম? টোটাল ক্ষেত্রফল এ। ক্ষেত্রফলে চার্জের পরিমাণ সমান সমান এ সিগমা। তাহলে টোটাল ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ তাকে বলবো কি? কিউ। তাহলে এই কিউ এর মান, এটা কি কিউ সমান সমান এ সিগমা। পরবর্তী লাইনে এপসাইলন নট ইন্টিগ্রেশন ই DS1 cos 0 ডিগ্রি আর ই DS2 cos 90 ডিগ্রি, এগুলো তো দেখাতে হবে কিন্তু। ই DS3 হ্যাঁ cos কত ডিগ্রি? 0 ডিগ্রি ইকুয়াল টু এ সিগমা। এই কিউ এর বদলে কি দিবা? এ সিগমা। ঠিক আছে, এই DS1 DS2 এটা কিন্তু একই জিনিস, এটা আলাদা রকমের কিছু না। যাহার DS1 তাহাই DS2 তাহাই DS3, এটা সেম। জাস্ট অবস্থান এবং কোণ বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন আকারে লিখতেছিলাম। ওকে, পরের লাইন কি হচ্ছে? ইন্টিগ্রেশন এখানে কি হয়ে যাচ্ছে? তাহলে থাকতেছে কি ই DS, এখন একটা করে এটা শূন্য হয়ে যাচ্ছে, প্লাস আর একটা কি ই DS। তো প্রত্যেকটা তল একই রকম DS DS DS, জাস্ট ডান বাম মাঝখান, এদিক ওদিক, এই পৃষ্ঠ ওই পৃষ্ঠ আর মাঝখানের পৃষ্ঠ, এটা বোঝানোর জন্য আমরা DS DS অন 2 দিয়েছিলাম। ইকুয়াল টু কি হচ্ছে? এ সিগমা। তাহলে কি হচ্ছে? 2 এপসাইলন নট DS EDS EDS 2EDS 2টা বাইরে চলে আসলো, ইটা বাইরে চলে আসলো, সামনে থাকলো কি S DS এ সিগমা। তো ইন্টিগ্রেশন অফ DS মানে কি রে ভাই? S 2 এপসাইলন ই S এ সিগমা। S মানে কি? ক্ষেত্রফল। তলের পুরো ক্ষেত্রফল কত রে বাবা? এ। এস মানে এ, ক্ষেত্রফল মানে ক্ষেত্র এস দ্বারা ক্ষেত্রফল প্রকাশ করি, আবার এস দ্বারা এ মানে এ দ্বারা ক্ষেত্রফল, এস দ্বারা ক্ষেত্রফল হতে পারে। আচ্ছা, এইটার প্লেন শিটের ক্ষেত্রফল কি ধরে নিয়েছি? এ কাটা কাটা
ই ইকুয়াল টু সিগমা ডিভিশন 2 এপসিলন নট হয়ে গেল 2 এপসিলন। ওকে, এই হয়ে গেল হচ্ছে আমাদের, হ্যাঁ কি বললাম, চার্জিত শীটের জন্য তড়িৎ প্রবলের রাশিমালা, চার্জিত শীটের জন্য তড়িৎ প্রবলের রাশিমালা। ওকে, আচ্ছা এখন এই জিনিসটাকে কাজে লাগিয়ে যদি সমান্তরাল পাত ধারকের জন্য বা সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ প্রবল নির্ণয় করি, এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, ওইটুকু করে ফেলা উচিত। এর সাথে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়। ওকে, তাহলে আশা করি এটা পারা যাবে। সিগমা ভাগ 2 এপসিলন নট, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আর একটা প্রশ্ন আমরা পড়লেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে এই টু যেটা আমরা কমপ্লিট করতে পারবো। দুটি সমান্তরাল, ওকে সমান্তরাল প্রশ্নটা দেখে নিলাম, দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্রের বা প্রাবল্যের রাশিমালা। এখন শুধু জাস্ট এই বেসিক কনসেপ্টটা কাজে লাগাও, তুমি এতক্ষণ যে করলা সেই কাজটা কাজে লাগাও। এটা দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীকে, সরি একটা প্লাস হলো একটা মাইনাস, ওকে। আর আমাদের ওইভাবে না নেই, একদম স্ট্রেট নিতে হবে, মানে প্লাসের সাথে মাইনাসের একটা কম্বিনেশনটা রাখি সমান সমান। হ্যাঁ, তাহলে বড় রেখা এটা, এটা কিন্তু একটা সমান্তরাল পাত ধারক, এটা কিন্তু একটা ধারক, এর ধারকত্ব মধ্যবিন্দুতে কত, হ্যাঁ। এটার চারপাশে এর ভিতরে একটা বিন্দু ধরলাম এ, এর বাইরে একটা বিন্দু ধরলাম বি। তো ভিতরের এই বিন্দুতে প্রাবল্য কত, ভিতরের এই বিন্দুতে প্রাবল্য কত, তাহলে এটা এক্স ওয়াই দুটি সমান্তরাল চার্জিত পরিবাহী, এর মধ্যবিন্দুতে প্রাবল্য কত। তো এটা একটা শীট, এটা একটা শীট, এখন দুইটা শীট একসাথে, এক্স শীটের জন্য, এক্স এর জন্য এ বিন্দুতে প্রাবল্য একটু ওকে, ইন্টারেকশন ঠিক আছে, এই বিন্দুর জন্য তাহলে এখন তো একটা পাত, তাই না? তো এটা প্লাস চার্জ, এখানে একটা প্রাবল্য অনুভব করবে, প্লাস চার্জের চারপাশে কি কত, E1 ইকুয়াল টু সিগমা ভাগ 2 এপসিলন নট। আগের মতো লিখে ফেললা, যেহেতু আমরা জানি চার্জিত শীটের জন্য কত, চার্জিত শীটের জন্য কত এত। তো এইখানে প্লাস চার্জ, এখানে কি উৎপন্ন করছে, একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন করছে, তার দিক কোন দিক হবে, এই দিকে। কেন? প্লাস চার্জ যেখানে প্রাবল্য নির্ণয় করবে সেখানে একটা কাল্পনিক প্লাস চার্জ ধরতে হয়, যাকে বলা হয় টেস্ট চার্জ। তো এই বেচারা এখান থেকে এটাকে একটা কার্বনিক প্লাস চার্জ হতে হবে, এখান থেকে ধাক্কা দিয়ে প্লাস চার্জ প্লাস থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে সরায় দেবে, এটাকে বললাম E1। আচ্ছা ঠিক আছে, এখন ওয়াই পাতের জন্য, ওয়াই পাতের জন্য বা ওয়াই পরিবাহীর জন্য E2 ইকুয়াল টু একই রকম সূত্র 2 এপসিলন নট। ওকে, এখন মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নেবে, মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করে নিজেকে টেনে নেবে, যেখানে প্রাবল্য নির্ণয় করবো সেখানে অবশ্যই একটা প্লাস চার্জ ধরে নিতে হবে, যাকে বলা হয় টেস্ট চার্জ। তো এটাকে আকর্ষণ করে এটাকে নিজের দিকে টেনে নেবে, তাহলে এদিকে কত E2, তাহলে E1ও যেদিকে E2ও সেই দিকে, E1ও যেদিকে E2ও সেই দিকে, অতএব মোট প্রাবল্য E ইকুয়াল টু E1 যোগ E2 সিগমা ভাগ 2 এপসিলন নট যোগ সিগমা ডিভিশন 2 এপসিলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু 2 এপসিলন নট 2 সিগমা ইকুয়াল টু সিগমা ভাগ এপসিলন নট হয়ে গেল। চার্জিত সমান্তরাল দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কেমন হবে, শূন্য। কি হবে, শূন্য, কারণ বলে দিবা ওই জায়গাতে
ওই জায়গাতে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ভেতরে কোনো বিন্দুতে কি বললাম, তড়িৎ প্রাবল্য সিগমা ভাগ এপসাইলন নট। এখন আসতে বাইরের কোনো বিন্দুতে। আচ্ছা, বাইরের বিন্দুটা আমি এখানে এখানে ধরলাম সি বিন্দু। তো সি বিন্দুতে, বাইরের কোনো বিন্দুতে সি বিন্দুতে প্রাবল্য কত হবে? সি বিন্দুতে প্রাবল্য, বিন্দুতে প্রাবল্য, ওকে ঠিক আছে। তো সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গেলে এখানে একটা প্লাস চার্জ ধরতে হবে। আচ্ছা, প্লাস চার্জ, এই প্লাস চার্জ কে, আচ্ছা এখানে বললাম সি বিন্দুতে প্রাবল্য, আচ্ছা এক্স এর জন্য তুমি এভাবে কিন্তু বর্ণনা করবে এক্স এর জন্য। তাহলে এই প্লাস চার্জ কে বিকর্ষণ করে সামনের দিকে আগায় দেবে, এটাকে বললাম ই ওয়ান প্রাইম। এই মাইনাস চার্জ, এই প্লাস চার্জ কে আকর্ষণ করে নিচের দিকে টেনে নেবে, এটাকে বললাম ই টু প্রাইম। আচ্ছা, তাহলে এত কিছু লেখারই দরকার নাই, যেহেতু সি বিন্দুতে ই ওয়ান প্রাইম এবং ই টু প্রাইম বিপরীতমুখী, বিপরীতমুখী, এবং ই ওয়ান প্রাইম ইকুয়াল টু ই টু প্রাইম একই মান, তাই না? এখান থেকে এইটুকুতে যেখানে আসবে সেটাই, যেমন ভিতরে যে সূত্র নির্ণয় করলাম সেম, এটার জন্য সূত্র তো সেম আগেরটাই। হ্যাঁ, সমান সমান সিগমা ভাগ 2 এপসিলন নট, সেম সূত্রই তো। তো যেহেতু দুই দিকে পরস্পর বিপরীতমুখী, অতএব মোট প্রাবল্য সমান সমান ই ওয়ান প্রাইম মাইনাস ই টু প্রাইম ইকুয়াল টু 0। ওই একই সূত্রটা বাইরের যদি বিন্দু হয় তার দিক ভিন্ন হয়ে যাচ্ছে, তাহলে প্রাবল্য কি হচ্ছে, দুই দিকে গেলে লব্ধি কি হয়, বিয়োগ, আর একই দিকে গেলে লব্ধি হয় যোগ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই গসের চ্যাপ্টার এ টু জেড পড়া হলো। আজকে আরেকটু ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আর আমি একটু রাজধানীর দিকে যাচ্ছি, ঢাকার দিকে যাচ্ছি। যাই হোক, একটু পরে রওনা দেবো। আজকে যাই হোক, এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাস কিন্তু কাল দিন পরেই হচ্ছে ইনশাল্লাহ। ওকে, সকলে ভালো থেকো। আর আমাদের এই কোর্স চ্যাপ্টার শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আমরা তড়িৎ বিভব শুরু করব। ওইটা আমাদের সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে তড়িৎ বিভব, ঠিক আছে? তড়িৎ বিভব 2টা ক্লাস লাগবে, আর ধারকত্ব 2-3টা লাগবে, তারপরে বর্তনী, এভাবে ধীরে ধীরে আমরা সুন্দরভাবে আগাবো। মিনিমাম 6-7টা চ্যাপ্টার আমরা ইন কোর্সে ফার্স্ট ইন কোর্স আগে পড়বো। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আছে ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থাকবে।